পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি। আমি এপার তুমি ওপার, মধ্যে কাঁদে বাধার পাথার, ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি। আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি। নাম শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়, আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়। এই পারি ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে। আমার ঢেউয়ের দোলায় তোমার করলো নাকুল ক্ষয়। কুল ভেঙেছে আমার ধারে, তোমার ধারে নয়। চেনার বন্ধু পেলাম নাকো জানার অবসর, গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর। গান ফুরালে যাবে যবে, গানের কথায় মনে রবে। পাখি তখন থাকবে নাকো, থাকবে পাখির স্বর। উড়ব আমি, কাঁদবে তুমি, ব্যথার বালুচর। তোমার পারে বাজলো কখন আমার পাড়ের ঢেউ, অজানিতা কেউ জানে না, জানবে না কো কেউ। উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে পথে, ভুলে প্রিয় তুলে যেন খোঁপায় গুঁজে নাও। ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলে এও। বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি ঝুরবে তুমি একলা মনে বনের কেতকী। ঝুরবে তুমি একলা মনে বনের কেতকী। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা বর্ষা ঝরা দিনের কথা বলছি, আমরা বর্ষার কথা বলছি। আপন আলোর বর্ষা পর্বে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই পর্বে আমার সঙ্গে স্ক্রিনে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন, আবৃত্তি প্রশিক্ষক, সংগঠক, বাচিক শিল্পী। সেই সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, সংগঠক। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে শাহরিয়া সিদ্দিকী, উপস্থাপক, আবৃত্তি শিল্পী, বাংলাদেশ বেতার, রংপুর। বন্ধুগণ, আমরা বর্ষা পর্বে রয়েছি। প্রকৃতি ও মানুষের জীবন ঘনিষ্ঠতায় একটি দেশের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। এই বর্ষার কারণেই আমাদের বাংলাদেশ সুজলা, সুফলা, শস্য শ্যামলা হয়ে উঠেছে। বন্ধুগণ, বর্ষা যেমন প্রকৃতির রুক্ষতা, জরা জীর্ণতাকে ধুয়ে মুছে প্রকৃতিকে নির্মল, পবিত্র এবং শুভ্র করে তোলে, আমাদের জীবনের বর্ষাগুলিও ঠিক তেমনি আমাদের জীবনের হতাশা, ব্যর্থতা, গ্লানি, ক্লান্তি এবং বেদনাকে ধুয়ে মুছে আমাদেরকে একটি নতুন জীবন দান করে। আমরা নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করি। বন্ধুগণ, আমরা আমাদের অতিথিগণের কাছে যাব, আমরা তাদের কাছে কথা শুনবো, আবৃত্তি শুনবো। আমি শুরুতেই যেতে চাই শাহরিয়া সিদ্দিকী। শাহরিয়া সিদ্দিকী
উপস্থাপক, আবৃত্তি শিল্পী, বাংলাদেশ বেতার রংপুর। আমরা তার কাছ থেকে আহ, আমাদের বাঙালি জীবনে আসলে বর্ষার গুরুত্ব কি, বর্ষার আহ, সুবিধা এবং অসুবিধাগুলি একটু সংক্ষিপ্ত 1 বা 2 লাইনে শুনে আমরা তার কাছ থেকে একটি আবৃত্তি শুনি। শাহরিয়া সিদ্দিকী। অনেক ধন্যবাদ মেহেদী মাসুদ ভাইয়াকে। তিনি চমৎকার একটি আয়োজন করেছেন আপন আলোর এই পর্বে, বর্ষা পর্বে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক বেশি কৃতজ্ঞতা, এবং সেই সাথে যারা আমার সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন তারা অনেক গুণী মানুষ, তাদের পাশে আমাকে রাখার জন্য আবারও কৃতজ্ঞতা। বর্ষার কথা যদি বলি, আমাদের বাংলাদেশ তো ষড়ঋতুর দেশ, এবং এখানে এই বৈচিত্র্যের কারণেই আসলে বাংলাদেশ এত বেশি সুন্দর। তো বর্ষার যেটি আমাদের গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে যে আমাদের কৃষি ভিত্তিক বাংলাদেশ। এখানে বর্ষা সবসময়ই আমাদের আবেগের জায়গা, কারণ যদি বর্ষাটা সঠিক সময়ে আমরা পানিটা না পাই তাহলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। যদিও কৃত্রিম ভাবে এখন অনেকভাবেই আহ ওভারকাম করা যায়, কিন্তু তারপরেও আমাদের বর্ষার অনেক বেশি প্রয়োজন। আমাদের এই যে তীব্র দাবদাহ চলে যাচ্ছে, এর জন্য এই বর্ষার অনেক বেশি দরকার ছিল। আর বর্ষা পর্বে বৃষ্টি অথবা বর্ষা নিয়ে কবিতা হওয়াটাই আহ বেশি বাঞ্ছনীয় ছিল। আমি তেমন কবিতা তৈরি করতে পারিনি, প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি একটি কবিতা শোনাতে চাই, বৃষ্টি চিহ্নিত ভালোবাসা, আবুল হাসানের। সবার অনুমতিক্রমে শুরু করছি। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা, ছোট খাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিং এ। থিয়েটার পণ্ড হলো, এ বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবি জাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাস নারীর মতো চুল ছাড়লো আঙিনায় হঠাৎ বাতাসে, আর পাশের বাড়িতে কোন হারমোনিয়ামে শুধু উঠতে এক গায়কী, আগ্রহী গায়িকা। স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাক্ষুর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাব সিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে গেল তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই, ক্রমাগত বাড়ছেই হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক রোগী গলা কাশলো, ওহে ছোকরা, নুন চায়ে 1 টুকরো বেশি লেবু দিও। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটি নাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের, কেননা সেদিন সারা দিন বৃষ্টি পড়েছিল। সারাদিন আকাশের অন্ধকার, বর্ষণের সানুনয় অনুরোধ, আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারাদিন, আমাদের হৃদয়ের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শাহরিয়া সিদ্দিকীকে। চমৎকার একটি কবিতা আবৃত্তি করে শোনালো বৃষ্টি নিয়ে। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনিছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। রবীন্দ্রনাথ চমৎকার করে আষাঢ়কে তুলে এনেছেন, বর্ষাকে তুলে এনেছেন। আসলে আমাদের বাংলা সাহিত্যের অনেক কবি কিন্তু বর্ষাকে নিয়ে কবিতা রচনা করেছেন, চমৎকার চমৎকার কবিতা। আমরা সেই কবিতাগুলি যদি পড়ি তাহলে আমাদের বাঙালি জীবনে বর্ষার গুরুত্ব, আমাদের বাঙালি জীবনে বর্ষার প্রভাব
এবং আমাদের জীবনগুলিকে কিভাবে বর্ষা অতীতের ক্লান্তিগুলোকে, এই দৈনন্দিনের ক্লান্তিগুলোকে ধুয়ে মুছে আরো একটু নির্মল, আরো একটু চমৎকার, আরো একটু সুন্দর করে তোলে। এই বিষয়গুলো কিন্তু আমরা সেই কবিতাগুলিতে পাবো। আমি এখন যেতে চাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আবৃত্তিকার, বাচিক শিল্পী মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমরা তার কাছ থেকে আবৃত্তি শুনবো। আমরা তার কাছ থেকে যদি ২ লাইনে বর্ষা সম্পর্কে তিনি কিছু আমাদেরকে বলেন। আসলে বর্ষা কেন আমাদের জীবনে, বাঙালির জীবনে একটি বিশেষ ঋতু হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ মেহেদী মাসুদ আমাকে সংযুক্ত করার জন্য। আসলে আমার শরীরটা ভালো না, সেদিক থেকে আমি এ বিষয়ের উপর আলোকপাত না করে আমি সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি আবৃত্তি করছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আব্দুল কুদ্দুসকে। চমৎকার একটি কবিতা শোনালেন আমাদেরকে, রবীন্দ্রনাথ এর কবিতা। রবীন্দ্রনাথ আসলে আমাদের জীবনের প্রত্যেকটি অনুভূতির সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা কিন্তু চলার পথে, জীবন যাত্রার পথে রবীন্দ্রনাথকে কোনোভাবেই কিন্তু আমরা আমাদের জীবন থেকে আলাদা করতে পারি না। আমরা যদি সুখের কথা বলি, আমরা যখন সুখে থাকি তখনও আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি। আমরা যখন দুঃখে থাকি রবীন্দ্রনাথকে স্মরণ করি। আমরা যখন হতাশায় থাকি রবীন্দ্রনাথকে স্মরণ করি। আমাদের প্রত্যেকটি অনুভূতির সঙ্গে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিরহ, মিলন, হতাশা সব জায়গায় রবীন্দ্রনাথ। আমাদেরকে যে পরিস্থিতি পড়ি না কেন রবীন্দ্রনাথের কাছে আমাদেরকে যেতে হয়। বাংলাদেশের প্রকৃতির কথায় যদি বলি, প্রত্যেকটা যতগুলো ঋতু আছে প্রত্যেকটাতে কিন্তু রবীন্দ্রনাথের হাতের ছোঁয়া রয়েছে। ধন্যবাদ আবারও জানাই আব্দুল কুদ্দুসকে। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন, আবৃত্তি প্রশিক্ষক, সংগঠক, বাচিক শিল্পী। আমরা এখন তার কাছ থেকে
আবৃত্তি শুনব এবং সেই সাথে আজকের যে পর্বের বিষয় বর্ষা পর্ব, আমরা বর্ষা পর্ব নিয়েও তার কাছ থেকে দু এক কথা শুনতে চাই। মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন। ধন্যবাদ মেহেদী মাসুদ। সকাল দুপুর টাপুর টুপুর রিমঝিমাঝিম বৃষ্টি, আকাশ উপুর ঝাপুর ঝুপুর বন্ধ চোখের দৃষ্টি, ঘরের কোণে সঙ্গোপনে গান কবিতা সৃষ্টি, মেঘের বাড়ি যাচ্ছে গাড়ি গুড়গুড়াগুড় ছন্দে, মেঘ কুমারী অশ্রু ছাড়ি বলছে খানিক মন্দে, কদম কুড়ি পাপড়ি ফুড়ি দেয় ভরিয়ে গন্ধে, ইলশে গুড়ি আকাশ জুড়ি নামছে মহানন্দে। সম্মানিত সুধী, বর্ষার এই উদাস করা সন্ধ্যায় আপনাদের জানাচ্ছি বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা। গ্রীষ্মের তাপদাহে যখন প্রকৃতি তৃষিত, তখনই বৃষ্টির অমৃত ধারা নিয়ে হাজির হয় বর্ষা। প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত সবুজ, জলাশয়ে মাছেরা মেতে ওঠে নতুন বর্ষার জলে জলকেলি করতে। মাটি মিটিয়ে নেয় তার জল তৃষ্ণা, কবিরা হয়ে ওঠেন ভাবনায় বিভোর। এমন বৃষ্টি স্নাত সন্ধ্যায়, আমার এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আপনাদের আপন আলো বর্ষা পর্বে আমাকে কথা বলবার সুযোগ দিয়ে আপনারা আমাকে ধন্য করেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আসলে বর্ষা আমাকে স্মৃতি কাতর করে তোলে। আমি গ্রামের ছেলে, ছেলেবেলার কথা আমার খুবই মনে পড়ে, বিশেষ করে ছেলেবেলার বর্ষার কথা। এক নাগারে ৬-৭ দিন বিরতিহীন বৃষ্টির কথা মনে পড়ে। মাঠ ঘাট সব জলে থই থই করে, খেলতে বের হবার কোনো উপায় থাকে না। সারাদিন ঘরে বসে ছোট ভাই বোনদের সাথে খেলা। একসময় এই খেলাও একঘেয়ে লেগে যেত। পাড়ার আর স্কুলের বন্ধুদের খুব মিস করতাম। অবধারিতভাবে বাসায় রান্না হতো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি। তখন অবশ্য ইলিশ মাছ এত মূল্যবান মাছ ছিল না, খুব অল্প টাকায় কিনে আনা হতো বড় সাইজের ইলিশ। সবাই খাওয়া দাওয়া হয়ে যেত। বাড়িতে বড়রা সব কাজ সেরে বসে পড়তো লুডো নিয়ে। আমরা ছোটরা তাদের এই লুডো খেলায় সুযোগ পেতাম না, কিন্তু উপভোগ করতাম। তারা খুব মজা করে খেলছে এটা বুঝতে পারতাম। আসলে আমার কাছে বর্ষা মানে আসলে ছেলেবেলার শৈশবের স্মৃতি রোমন্থন। এখন আসলে বর্ষার সেই আমেজ, সেই ভালো লাগাটা অনেকটা কমে গেছে। আসলে জীবনের ব্যস্ততায় এটা হয়েছে হয়তো। আসলে বর্ষার যে আনন্দ, সেটা মনে হয় আমরা শৈশবেই হারিয়ে ফেলেছি। যা হোক, বর্ষার অনুষ্ঠান আসলে বর্ষার কবিতা দিয়ে শুরু করা উচিত ছিল, কিন্তু আমি এই বর্ষায় আমার একটা পছন্দের কবিতা আপনাদের শোনাতে চাই। আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবির মৃত্যু, কবি লোরকা স্মরণে। চেষ্টা করছি আবৃত্তি করবার। দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বদ্ধভূমি। সেখানে ৮-৪ জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহুদূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানের ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যার দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠায় একটি তিল,
অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মে একসঙ্গে এত বেজন্মা দেখিনি সালা। একজন পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল। একজন ভিখেরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় একজন বাদামওয়ালাকে। একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন, একজন ছাত্র একটা লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জন্মজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আর একজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন সমস্যারে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্তগোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশবনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুনঝুনির মতো একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবি তার হাতের আঙুলগুলো থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবুর গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি, দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। ডাব গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক। ঠিক ঘড়ির কাটার মতো 7 বার সে ডাকলো। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতন 6 জন বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরলো রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। জনতা এমন ভাবে ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট শিষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ এবং প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল। তবু অপরাজিতের মতন হাসলেন হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরবো না। মিথ্যে কথা, কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতেই বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতেই মরমর করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের ওপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাখতে মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠলো কি উঠল না, সেদিকে কেউ ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটলো। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কি না আমার হাত শিকলে বাঁধা থাকবে না। ধন্যবাদ।
ধন্যবাদ জানাই মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টনকে। চমৎকার একটি কবিতা আবৃত্তি করে শোনালেন মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন। আমরা কিন্তু আবারও শাহরিয়া সিদ্দিকীর কাছে যাব। শাহরিয়া সিদ্দিকী। জি, আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি ভাইয়ার কথার সাথে জি জি আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশি বেতার রংপুরের সঙ্গে সম্পৃক্ত আছো। আমি জানতে চাই যে বাংলাদেশি বেতার রংপুরে এই যে তুমি সংস্কৃতির সঙ্গে, উপস্থাপনার সঙ্গে, আবৃত্তির সঙ্গে কাজ করছো, বেতারে কাজ করছো, এবং আমি লক্ষ্য করি এখন তো আমরা অনলাইনে ফেসবুক, ইউটিউব, টুইটার বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে, ইনস্টাগ্রাম, সব অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের যে কর্মগুলিকে, যে সৃষ্টিশীলতাগুলিকে আমরা কিন্তু প্রকাশ এবং প্রচার করতে পারি। আমরা দেখা যাচ্ছে যে শুধু দেশ না, দেশ বিদেশ সারা বিশ্বে কিন্তু আমরা আমাদের কর্মগুলোকে তুলে ধরতে পারি। আমি সেই অনলাইনের মাধ্যমে বা সরাসরি তোমার কাজগুলো দেখি, খুবই ভালো লাগে, এবং তোমার কাজগুলো দিনে দিনে কিন্তু আরো কাজের কোয়ালিটি কাজের গুণ বাড়ছে। তো কিভাবে আসলে শাহরিয়ার সিদ্দিকী এই জায়গায় আসা, এটা একটু জানতে চাই, তারপরে আমি অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনি দেখেছেন এবং দেখছেন আমার যে ধীরে ধীরে আরো বেশি ভালো করতে পারছি, এটি আপনি উপলব্ধি করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, কারণ ভুলগুলো ধরিয়ে দেবার মানুষের খুব দরকার। আমি ভুল করছি, সেটা যদি কেউ আমাকে না বলে, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি যা করছি তাকেই আমি শ্রেষ্ঠ মনে করব। তো কি করে ভালো করছি এটা আমি জানি না। আপনি যেহেতু দেখছেন, আপনার ভালো লেগেছে বলেই হয়তো বা বলছেন যে ভালো করছি। আমি আসলে জানি না আমি কি করছি। আমার আবৃত্তির প্রতি ভালো লাগা শুরু হয় আমি যখন ক্লাস 9-এ পড়ি, 2013 সাল। তখন প্রথম আমার খালামণির সুবাদে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, বাইরের, আমার স্কুলের বাইরে গিয়ে। সেই প্রতিযোগিতায় আমার এক বান্ধবীর মাধ্যমে আমি মানে তার কাছ থেকে শিখে অংশগ্রহণ করি। কিন্তু দেখা যায় যে যেই বান্ধবী আমাকে শিখিয়েছেন সে হয়েছে দ্বিতীয়, আমি হয়ে গেছি প্রথম। তো তখন আমার মনে হলো যে আমি হয়তো পারবো। আর উপস্থাপনায় আসা সেটা অনেক পরে, যখন আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 2018 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এবং এখন আমি আছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো রংপুরে থাকাকালীন এক অনুষ্ঠান, আমি আমার বাড়ির পাশেই এক অনুষ্ঠানে আব্বু বলল যে সঞ্চালনা করতে হবে। তো সেখানে গিয়ে সঞ্চালনা করলাম। করতে গিয়ে কয়েকজন মানুষের ভীষণ প্রশংসা পেলাম। তার মধ্যে একজন ছিলেন আমাদের শ্রদ্ধেয় তানভীর হোসেন আশরাফি আঙ্কেল, আমাদের শ্রদ্ধা ভজন, এবং তিনি সংস্কৃতি মনা, এবং তিনি তার ওয়াইফকে নিয়েও অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি চমৎকার ভাওয়াইয়া গান করেন, আধুনিক গান করেন। তো উনি আমার বাবাকে বললেন যে ও তো অনেক ভালো উপস্থাপনা করতে পারে, তাহলে ওকে কেন তুমি আপনি বেতারে কেন ওর অ্যাপ্লিকেশন করাচ্ছেন না। তো তারপরেই আমার বেতারের অ্যাপ্লিকেশন দেয়া, এবং তারপরে পরীক্ষা দেয়া, কণ্ঠস্বর পরীক্ষা দেয়া, সেখানে যুক্ত হওয়া, এবং পরবর্তীতে গ্রেডুয়েশন হওয়া, তারপরে আবৃত্তি শিল্পী হিসেবে পরীক্ষা দিলাম, সেখানেও উত্তীর্ণ হলাম। আর এখন যদি বলেন যে কি করে ভালো করছি, আপনি যেমন প্রোগ্রাম গুলো করেন, আমি কিন্তু আপনার প্রোগ্রাম দেখি। একইভাবে আমাদের যারা বেতারের সঞ্চালনা করেন, বেতারের বাইরের যারা সঞ্চালনা করেন, এবং যারা বাচিক শিল্পী, যারা কথা বলেন, আমি প্রত্যেকের কথা খুব মনোযোগ দিয়ে শুনি। আমি ভীষণ ভালো শ্রোতা। আমি এই জায়গায় কাউকে বসাতে পারবো না, আমি জানি। এটা আমার আবদার আপনাদের সবার কাছে, কারণ সবাই যখন কথা বলে আমি এত বেশি মনোযোগ দিয়ে শুনি যে তখন ওই মানুষটা মনে করে যে তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো দেখা যায় যে তার কিছু শব্দ, তার কিছু বাক্য, তার কিছু উচ্চারণ আমি সেটা নিজের মধ্যে নিয়ে নিই, এবং পরবর্তী সময়ে গিয়ে যখন আমার কোনো একটা জায়গায় সেই বিষয়গুলো কাজে লাগানোর মতো জায়গা তৈরি হয়, আমি সেখানে কিন্তু কাজে লাগাই। আজকে শুরুতেই
আমাদের নাসিরুজ্জামান মিল্টন ভাইয়া যেভাবে শুরু করেছেন, আমার ভীষণ আফসোস হচ্ছিল যে আমি কেন এইভাবে শুরু করতে পারলাম না। একটা ভীষণ রকম বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যেই কারণে হয়তোবা কোনো কিছু গোছাতে পারিনি। আর প্রতিনিয়ত আবৃত্তিটাকে চর্চার মধ্যে রাখছি, প্রতিদিন নতুন নতুন শব্দ শিখছি। আর আমি মনে করি যে নিজের সাথে প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজের সাথে নিজের প্রতিযোগিতাটা সবসময় করি। আজকে আমি যেই কবিতাটা একভাবে পড়ছি, 10 দিন পরে আমি ওই কবিতাটাকে সেভাবে নাও পড়তে পারি, বা আমি পড়ি না। দেখা যায় যে সেখানে আমি নতুন কিছু সংযোজন করছি, বিয়োজন করছি, যে জায়গায় যেরকম আবেগ দেওয়ার দরকার ছিল সেটাকে বাদ দিয়ে অন্যভাবে দিচ্ছি। মানে যতটুকু যেই শব্দটা যেরকম আবেগ চাই সেরকম দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি। আমি জানি না এর পরবর্তীতে কি হবে, কিন্তু আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা সাথে থাকলে, আপনাদের কাছ থেকে শিখতে পারলে নিশ্চয়ই আরো ভালো করতে পারবো। ধন্যবাদ ভাইয়াকে। এবারে আমি আবৃত্তি করতে চাই সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কাটলো, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করি বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে। আমার দিকে ওরা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওরকম আতুরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যেই কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শাহরিয়া সিদ্দিকী। অনবদ্য আবৃত্তি, খুবই ভালো লেগেছে। বর্ষায় প্রেম, বর্ষায় প্রেমের জোয়ার আসতেই পারে। আমরা বর্ষা পর্বে প্রেমের কবিতার আবৃত্তি শুনলাম। কবি কিন্তু বলেছেন বর্ষার সঙ্গে প্রেমের যে একটা সম্পৃক্ততা রয়েছে। কবি বলেছেন, বধুয়া নিদ নাহি আঁখি পাতে, আমিও একাকী তুমিও একাকী, আজি এ বাদল রাতে। তো বন্ধুরা, আমরা রয়েছি আপন আলোর বর্ষা পর্বে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আবৃত্তি প্রশিক্ষক মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন, যুক্ত রয়েছেন আবৃত্তি শিল্পী আব্দুল কুদ্দুস, আরও রয়েছে আবৃত্তি শিল্পী এবং উপস্থাপক শাহরিয়া সিদ্দিকী। আমরা এখন আবৃত্তি শুনব মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টনের কাছ থেকে। আমি সেই সাথে একটু কথা বলতে চাই মিল্টন ভাইয়ের সঙ্গে।
যে আপনি আবৃত্তি শেখাচ্ছেন, আপনি একজন আবৃত্তি প্রশিক্ষক। আপনি যেখানে আবৃত্তি শেখান, যে অঞ্চলে, যে জায়গাটিতে, সেখানে আসলে আমাদের সমাজে এখন এই আবৃত্তির প্রতি যে শিক্ষার্থীদের আগ্রহ বা গার্ডিয়ানদের, বাবা মায়েদের যে আগ্রহ এবং আবৃত্তি আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের সমাজে আমাদের এই শিল্পের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কি পর্যায়ে? আমি তো ভাবছি যে আবৃত্তিটা আগে যখন আমি প্রাথমিকে পড়তাম অথবা মাধ্যমিকে পড়তাম, তখন মনে হতো যে যে গান করতে পারে না, যে নাচতে পারে না, যে অভিনয় করতে পারে না, যে এই কাজগুলো পারে না, সেই গিয়ে একটা কবিতা পড়ে, আবৃত্তি করে, মানে যে অন্যগুলো পারে না সে করে আবৃত্তি। কিন্তু এখন এই পর্যায়ে এসে আমার মনে হয়, আমার যে উপলব্ধি, তাতে আবৃত্তি কিন্তু একটি কঠিন বিষয়। আবৃত্তি এমন একটি বিষয় যেটি অন্য যে শিল্পগুলো রয়েছে তার চেয়ে কোনো অংশে কম নয়, এবং অতটাও সহজভাবে আবৃত্তিকে কিন্তু ভাবা যাবে না। আপনি এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ মাসুদ। আহ, আপনি একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আমি রংপুরের একটি প্রত্যন্ত অঞ্চল বদগঞ্জ নিয়ে কাজ করি। আসলে এক সময় রংপুরে সরসলিতে আবৃত্তি শিখেছি, সেখানে প্রোগ্রাম করেছি, স্যারদের সঙ্গে ওঠা বসা করেছি। আমি সবসময় স্মরণ করি আহ, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব প্রফেসর শাহ আলম স্যারকে। আমি বলি যে আমার আবৃত্তির বাতিঘর উনি। যাই হোক, ওখানে একটা পরিবেশ দেখেছি যে ওখানে আমরা দেখতাম যে আমাদের সমবয়সী যারা আবৃত্তি করতো তাদের অভিভাবক যারা ছিলেন তারা অনেক বেশি কনসাস ছিলেন। আমরা নিজের গরজেই টিফিনের টাকা থেকে বাঁচিয়ে সে সময় বদরগঞ্জ থেকে রংপুরে গিয়ে আবৃত্তি শিখতাম। আহ, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেকে বলতো যে এই আবৃত্তি করে কি হবে, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। দেখেছি যে আমাদের সমসাময়িক যারা নাচ করতেন, গান করতেন, তাদেরকে নিয়ে একটা মাতামাতি ছিল সবার মধ্যে, কিন্তু আবৃত্তি এটাকে খুব একটা গুরুত্ব সহকারে দেখতেন না। কিন্তু সময়ের পরিক্রমায় আসলে এটি পরিবর্তন হয়েছে। আহ, এই পরিবর্তনের পেছনে আমি মনে করি যে আমাদের মতো যারা আবৃত্তি কর্মী, আমরা যারা আবৃত্তি ভালোবাসি, আবৃত্তি করি, এদের অবদানটা অনেক বেশি। আমরা সে সময় যারা শিখেছি তারা প্রত্যন্ত অঞ্চলে আবৃত্তি ছড়িয়ে দিয়েছি। একসময় দেখা যেত যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আবৃত্তি কি জিনিস সেটা বোঝাই যেত না, কিন্তু এখন আহ, প্রতিটি অনুষ্ঠানে আবৃত্তি একটা কি বলবো, এটা হচ্ছে কম্পালসারি একটা অনুষঙ্গ হয়ে গেছে। তো এটি হতে হতে এখন গার্জিয়ানরাও আসলে কনসাস হয়ে গেছে। তারা আবৃত্তি যে একটা ভালো শিল্প এবং একটা স্বয়ংসম্পূর্ণ শিল্প, এটা তারা বুঝতে পারছে। যারা গান করছে তারাও আবৃত্তি শিখতে আসছে, যারা নাটক করছে, অভিনয় করছে, তারাও আবৃত্তি শিখতে আসছে। কারণ আবৃত্তিতে উচ্চারণ এবং প্রক্ষেপণ এগুলো আসলে যেগুলো প্রায়োগিক শিল্প সবগুলোতেই প্রয়োজন হয়। যে শিল্পে কণ্ঠের ব্যবহার আছে, আমি মনে করি যে সেই শিল্পের শিল্পীকে অবশ্যই আবৃত্তি জানতে হবে। আবৃত্তি না জানলে একজন শিল্পী তার শিল্পটাকে পূর্ণাঙ্গ করতে পারবেন না। তাছাড়াও সাধারণভাবে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আসলে সুন্দর করে কথা বলা, শুদ্ধ উচ্চারণে কথা বলা, এটি খুবই আবশ্যকীয় একটা বিষয়। এটি করার জন্য আবৃত্তি শেখা আমার কাছে মনে হয় যে এটি একটি কম্পালসারি বিষয়। অবশ্যম্ভাবী আপনাকে আবৃত্তি শিখতে হবে। আপনি যদি আপনার কর্মজীবনে আকর্ষণীয় ভাবে নিজেকে উপস্থাপন করতে চান, তো তাহলে আপনাকে আবৃত্তি শিখতে হবে। তো আবৃত্তির এই যে জোয়ার, আমি খুব এনজয় করি বিষয়টাকে। আগে যেখানে দেখা যেত যে দু একজন এসে বলতো যে ভাই আবৃত্তি করব, বিভিন্ন প্রতিযোগিতার সময় তাদের দেখা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে
অভিভাবকরা আসছেন, এসে বলছেন যে আমার বাচ্চা কাচ্চাদের আসলে দরকার নেই, কম্পিটিশন করার দরকার নেই, আমার বাচ্চাটাকে সুন্দর উচ্চারণে কথা শেখায় দেন। তো আমি খুবই আশাবাদী যে বর্তমান যে প্রজন্ম আবৃত্তি করার জন্য এগিয়ে আসছে, আবৃত্তির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তারা একসময় এই শিল্পটাকে অনেক উঁচু একটা পর্যায়ে নিয়ে যাবে, আমি আশাবাদী। ধন্যবাদ মাসুদ। মাসুদ, জি, এখন আবৃত্তি শুনবো, আপনার দ্বিতীয় আবৃত্তি। ও আচ্ছা আচ্ছা, আমি আবৃত্তি করছি। এবারে আবৃত্তি করছে একটু কষ্টের কবিতাই করি। আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের ফেরিওয়ালা। কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, তাসের খেলায় দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথর এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু, কষ্ট ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট? কার পড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতন কজনের আর সব হয়েছে নষ্ট। আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট? কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ রাফিউজ্জামান মিল্টন আপনাকে। প্রিয় দর্শক, শ্রোতা এবং বন্ধুগণ, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, আমাদের উৎসাহ দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা এখন আবৃত্তি শুনব বাচিক শিল্পী, আবৃত্তিকার আব্দুল কুদ্দুস এর কাছ থেকে। আব্দুল কুদ্দুস। মাসুদ, আমার কথা শোনা যায়? আমরা শুনতে পাচ্ছি, আপনি শুরু করুন। আমি আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দুর্মর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন
জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ, ধন্যবাদ আব্দুল কুদ্দুস। আমরা আবারও আবৃত্তি শুনবো শাহরিয়া সিদ্দিকীর কাছ থেকে। শাহরিয়া সিদ্দিকী। ধন্যবাদ ভাইয়া। বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা বর্তমান সময়ে আসলে এই কথাগুলো আসলে ওইভাবে প্রযোজ্য নয়, কারণ নারীরা অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন, কিন্তু তারপরেও তাদের অনেক বেশি বাধার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমি এবারে কবিতা সিংহ এবং শুভ দাশগুপ্ত দুজনের দুটো কবিতা, আমি সেই মেয়েটি এবং আমি সেই মেয়ে, শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে আর কবিতা সিংহের আমি সেই মেয়ে, দুটো কবিতার মিশ্রণে একটি কবিতা আবৃত্তি করতে চাই। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হচ্ছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমিও সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়ে দর কষাকষি, কালো না ফর্সা, লম্বা না বেটে, খাদা না টিকালু, খুঁতখুঁতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশের দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতী দাহে। আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতেও দাঁড় করিয়ে দিয়েছেন। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা, খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজস্বী, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দভি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুক্তমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগিয়ে যেতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়েটি, হয়তোবা হয়তোবা হয়তোবা। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়া সিদ্দিকী।
আমরা শেষ আবৃত্তি শুনবো মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টনের কাছ থেকে। মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন। অসংখ্য ধন্যবাদ আবার আমাকে সুযোগ করে দেবার জন্য। আমি শাহরিয়ার সিদ্দিকীর আবৃত্তি শুনছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম। ধন্যবাদ তাকে চমৎকার আবৃত্তি করবার জন্য। এবারে আমি আবৃত্তি করার চেষ্টা করছি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের উদ্বাস্তু কবিতার অংশবিশেষ। চল, তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এখুনি। ভোর রাতের স্বপ্ন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে, সময় নেই, এমন সুযোগ আর আসবে না কোনোদিন। বাজ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার, আমাদের নিজের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে। দেখলো তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে। হাওয়ায় ঠক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের সানচটি গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপ টুপ করে এখনো পড়ছে জলের ওপর। বলছে, যাবে কোথায়? একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মী বিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলছলাট পাগলি নদীর ঢেউ, তার উপর ভেসে চলেছে পালতোলা ডিঙি ময়ূরপঙ্খী। বলছে, আমাদের ফেলে যাবে কোথায়? আমরা কি তোমার গত জন্মের বন্ধু, এ জন্মের কেউ নই, স্বজন নই? তাড়াতাড়ি কর। আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু দুইতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক, আমাদের মতো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনই মধুমতি? মাটি কি এমনই মমতা মাখানো? ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস? সোনার মতো ধান আর রূপোর মতো চাল। বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধে ভরা, বুনু বুনু, মৃদু মৃদু? মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর? তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রী সুবলার উপর ধমকে উঠল, কি অত বাছাবাছি করছো? সব ফেলে ছড়িয়ে দিয়ে টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। চারধারে কি দেখছিস? ছেলেটাকে ঠেলা দিল ভূষণ। জলা জংলার দেশ, দেখবার আছে কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস। নতুন জিনিসের নতুন নাম, উদ্বাস্তু। ধন্যবাদ মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন। প্রিয় দর্শক, শ্রোতা এবং বন্ধুগণ, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যারা ছিলেন প্রত্যেককে আবারও কৃতজ্ঞতা জানাই। আমরা এখন শেষ আবৃত্তি শুনবো শাহরিয়ার সিদ্দিকীর কাছ থেকে। আর সেই সাথে যারা আজকের এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে, মোহাম্মদ নাসিরুজ্জামান মিল্টন, আবৃত্তি প্রশিক্ষক আব্দুল কুদ্দুস, আবৃত্তি শিল্পী শাহরিয়ার সিদ্দিকী,
আবৃত্তি শিল্পী, উপস্থাপক। আমি এই ৩ জনকেই কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমি আবৃত্তি করবার জন্য, শেষ আবৃত্তি করবার জন্য বলছি শাহরিয়া সিদ্দিকীকে। ধন্যবাদ আপনাকে ভাই, এতক্ষণ ধরে এত চমৎকার করে একটি আয়োজন আমাদেরকে উপহার দেবার জন্য, এবং যারা শুনছিলেন আমাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা, ধৈর্য সহকারে শুনছিলেন। নাসিরুজ্জামান মিল্টন ভাইয়া, আব্দুল কুদ্দুস ভাইয়া দুজনেই চমৎকার আবৃত্তি করেন। আজকে হয়তোবা আব্দুল কুদ্দুস ভাই একটু অসুস্থ আছেন, কিন্তু তিনি অনেক ভালো আবৃত্তি করেন। আমি ওনার আবৃত্তি একদম খুব কাছ থেকে শুনেছি, এবং আজকে তো আমি মিল্টন ভাইয়ের আবৃত্তির ভক্ত হয়ে গেছি। আমি সবশেষ কবিতা আবৃত্তি করব। মাসুদ ভাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই ছোট্ট একটা কবিতা, পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা সবারই জানা আছে, চাইলে আমার সাথে গুনগুন করে বলতেও পারেন। আবৃত্তি করছি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগৎ ছম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর চুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু মেঘকে সে কোনোদিন ভুলতে পারলো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়া সিদ্দিকী। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিরে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে চলে তুমি।